থেকে আজ ভারত সভা হলে অনুষ্ঠিত হলো পশ্চিমবঙ্গ রাজ্য ইউনিট গঠনের প্রস্তুতি সভা। দলের রাষ্ট্রীয় সাধারণ সম্পাদক অশোক দাসের উদ্যোগে এই সভা আয়োজিত হয়। এই সভার মাধ্যমে জানা যায় জেপিজেডি আসন্ন লোকসভা নির্বাচনে 15টি লোকসভা আসনে প্রার্থী দেবে। জয়প্রকাশ জনতা দল ওরফে জেপিজেডি একটি ভারতীয় রাজনৈতিক দল। এই দলটি ভারতের স্বাধীনতা সংগ্রামী সমাজ সংস্কারক জয়প্রকাশ নারায়ণের আদর্শের ভিত্তিতে সংগঠিত হয়েছে। জেপিজেডি দলের মূল আদর্শ হল গণতন্ত্র, সমাজবাদ, জাতীয়তাবাদ ও দেশপ্রেম। এই জয়প্রকাশ জনতা দলের পক্ষ থেকে আজ কলকাতার ভারত সভা হলে পশ্চিমবঙ্গ রাজ্য ইউনিট গঠনের প্রস্তুতি সভার আয়োজন করা হয়। এই সভার মূল আহ্বায়ক ছিলেন দলের রাষ্ট্রীয় সাধারণ সম্পাদক অশোক দাস। এই সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দলের রাজ্য সভাপতি কৃষ্ণপ্রসাদ সেন, সহসভাপতি গৌরীশঙ্কর ব্যানার্জি, মহারাষ্ট্র প্রদেশের সহসভাপতি শাহাবুদ্দিন সাহেব, বিশিষ্ট সমাজবাদী নেতা পার্থ দত্ত মজুমদার, বিশিষ্ট সমাজসেবী রাজকুমার কুমার প্রমুখ। এই সভার মধ্য দিয়ে তারা ঘোষণা করেন আসন্ন লোকসভা নির্বাচনে তারা 15টি লোকসভা আসনে প্রার্থী দেবেন এবং এই নির্বাচনের বিভিন্ন বিষয় আলোচনার জন্য একটি 11 জনের কমিটি গঠনের কথাও বলেন। তবে 15টি লোকসভা কেন্দ্রের মধ্যে তারা হুগলি এর প্রার্থী গোপালজি পান্ডের নামও ঘোষণা করে দেন মঞ্চ থেকেই। পাশাপাশি প্রাক্তন বিজেপি নেতা উত্তম কুমার নন্দী আজ আনুষ্ঠানিকভাবে জয়প্রকাশ জনতা দলে যোগ দেন। अरे भैया कहाँ हैं आप? अरे ऐप में तो 5 मिनट दिखा रहा है। तो ऐसे कीजिए, कैंसिल कर दीजिए, मैं दूसरी कैब कर लूंगा। क्या बात कर रहे हैं आप? ऐप में तो 500 रुपए दिखा रहा है, आप एक्स्ट्रा क्यों मांग रहे हैं? क्या आप भी रोजाना ट्रेवल करने के लिए कैब बुक करते हैं? और क्या इसी तरह के एक्सपीरियंस का सामना करना पड़ता है आपको भी? तो आइए, अब इस एक्सपीरियंस को बेटर बनाने का टाइम आ गया है रेडी टू कैब के साथ। रेडी टू कैब से इंडिया का मोस्ट ट्रस्टेड एंड फास्टेस्ट ग्रोइंग कैब बुकिंग प्लेटफॉर्म। रेडी टू कैब्स पर आपको कैब बुकिंग सर्विसेज ही नहीं बल्कि यहाँ पर आप लोकल टैक्सी, रिक्शा, एसी नॉन एसी टैक्सी सब बुक कर सकते हैं। और सबसे अच्छी बात तो यह है कि यहाँ पर आप अपना फेयर खुद डिसाइड करते हैं, है ना ये अच्छी बात। अब लंबे इंतजार की जरूरत नहीं है, ना ही एक्स्ट्रा फेयर देने की जरूरत है, और अपने डेस्टिनेशन पर लेट पहुंचने की टेंशन भी खत्म। यहाँ पर सिर्फ बुकिंग ही नहीं, रेडी टू कैब्स के साथ आप एज ए करियर भी अपने आप को ग्रो कर सकते हैं, जहां पर इंडिया के बाकी के सारे प्लेटफॉर्म के कंपैरिजन में आप ज्यादा रेवेन्यू जनरेट कर सकते हैं। तो अब इंतजार कैसा? बनाओ अपने कैब बुकिंग एक्सपीरियंस को बेटर रेडी टू कैब्स के साथ। आप इस ऐप को डाउनलोड कर सकते हैं प्ले स्टोर से या फिर ऐप स्टोर से, या फिर स्क्रीन पर नीचे दिए गए नंबर पर कॉन्टैक्ट कीजिए। मिलते हैं। আমার তো বহুত ভালো লাগলো। রাজনীতিক আমি আজ থেকে নয়, গ্রাম এলাকার অঞ্চল থেকে করি। আমি বিহার থেকে পড়ালেখা করেছি। আর যেহেতু জনতা দল আইনার যে মহানায়ক ছিলেন জেপি আন্দোলন যে সময় হয়েছিল, उस समय जेपी मुभमेंटे 3-4टे नेता ভালো ভালো টপ র্যাঙ্কে হয়েছিল। তা আজকে আমার এই জন্য ভালো লাগছে কি উনার ছত্র ছায়াতে আমি এই টিকিট পেলাম জনতা দল থেকে। আর জনতা দল জয়প্রকাশ যিনি এক মহানায়ক ছিলেন, রাজনীতিক চাণক্য বলুন, মহানায়ক বলুন। আগামী লোকসভা যে হুগলি লোকসভা আমাকে দেওয়া হয়েছে, আমি খুবই পরিশ্রম করে এই লোকসভাকে বের করব, মানে জিতাবো জনতা দলকে। আমি লোকেশ চট্টোপাধ্যায়কে আমি 2021-এ বিধানসভায় 20,000 ভোট থেকে ক্রস করেছিলাম ওনাকে, এই জন্য উনি হেরে গেছিলেন। আপনি নেটে দেখে নেবেন, গোপালজি পান্ডে লোকসভা থেকে এই বিধানসভা থেকে আমি লড়েছিলাম। এই জন্য লোকেটকে নিয়ে আমার কোনো ইয়ে নেই, লোকেটকে এমনি হেরে যাবে। লোকেট কোনো ওখানে গ্রাউন্ড ওনার কিছু নেই, উনি কোনো লোকসভায় কাজ করেনি। ওনাকে না নিয়ে আমি 1 লাখ ভোট থেকে হারাবো। দেখুন, রাজনৈতিক জীবন আমার 20 বছরের উপরে। আমি সর্বপ্রথম রাজনৈতিক দল ভারতীয় জনতা পার্টি দিয়ে শুরু করি। যে আদর্শের জন্য ভারতীয় জনতা পার্টি জয়েন করেছিলাম, আজকে এরা বলতো পার্টি উইথ ডিফার, অন্য পার্টি থেকে আলাদা। কিন্তু ক্ষমতা দখল করবার জন্য
এরা সমস্ত রাজনৈতিক দলের থেকেও খারাপ। ক্ষমতা পাওয়ার জন্য সমস্ত দলের হাত ধরতে যারা রাজি, তারা কি করে অন্য পার্টি হতে পারে? সেইখানে দেখলাম উত্তরবঙ্গ নিয়ে যদি কেউ কোনো রাজনৈতিক দল কথা বলে, সেটা হচ্ছে জয়প্রকাশ জনতা দল। আমরা উত্তরবঙ্গের প্রতিনিধি, উত্তরবঙ্গে পিছিয়ে পড়া মানুষ, যেখানে না আছে শিক্ষা, না আছে স্বাস্থ্য পরিষেবা, না আছে পরিবহন ব্যবস্থা। সে তার বিরুদ্ধে দীর্ঘদিন আন্দোলন করার পরে যখন দেখতে পেলাম একটি মাত্র রাজনৈতিক দল যারা উত্তরবঙ্গের মানুষের নিয়ে কথাবার্তা বলে এবং চিন্তা ভাবনা করে, সে জয়প্রকাশ জনতা দল। আমি সেই জয়প্রকাশ জনতা দলকে আজকে পতাকা আমি ধরলাম এবং আগামী দিনে শুধু উত্তরবঙ্গের সারা পশ্চিমবঙ্গে এর জয় পতাকা আমি বহন করব। দলের তো আমি সক্রিয় সদস্য বা মেম্বার আমি নই। আমি সমাজবাদী চিন্তাধারার বিশ্বাসী লোক। দীর্ঘদিন সমাজবাদী আন্দোলনের সঙ্গে আমি যুক্ত, ট্রেড ইউনিয়ন আন্দোলনের সঙ্গে বিশেষ করে আমি যুক্ত। তাতে আমার যে ব্যক্তিগত অভিজ্ঞতা আমি যে অর্জন করেছি, তাতে আমি একটা জিনিস দেখতে পেরেছি যে ঘরে বসে কথা বলা যেতে পারে অনেক কিছু বড় বড়, কিন্তু বাস্তবে করতে গেলে দেখা যায় অনেক রকম সমস্যার সম্মুখীন হতে হয়। সেইটাকে কিভাবে সম্মুখীন হলে বা সেটাকে ওভারকাম করা, সেই চেষ্টাটা আমাদের মধ্যে করা দরকার। যে কারণে আমি বলছি প্রত্যেককেই, শুভবুদ্ধি সম্পন্ন জনগণকে, যে আপনারা বেরিয়ে আসুন। আমি বিশেষ করে পশ্চিমবঙ্গের কথা বলছি, আমি ভারতের কথা বলছি না। পশ্চিমবঙ্গের অবস্থাটা নিয়ে আমাদের তো বেশি চিন্তিত, কারণ আমাদের সব ঘর বাড়ি এখানেই আমাদের। তবে আমাদের এখানকার সমাজকে যদি ভালো অবস্থায় নিয়ে যেতে হয়, এই গুন্ডা দমন যদি করতে হয়, তাহলে জনগণ শিক্ষিত সমাজকে এগিয়ে আসতে হবে। যতক্ষণ পর্যন্ত এগিয়ে তারা না আসতে পারবে, ততক্ষণ পর্যন্ত সমাজকে পরিবর্তন করা যাবে না। সন্দেশকালে আমি নিজে ঘুরে এসেছি, আমি দেখে এসেছি। কারণ কি, আমার যেহেতু ওইভাবে পরিচিতি নেই, যে কারণে পুলিশ আমাকে আটকায়নি, আমি ঘুরে এসেছি। কারণ আমার এইসব কাজগুলো আমি করতে ভালোবাসি। তাতে আমি দেখে এসেছি, আমি সন্দেশকালী আজকের দিন থেকে আমার সম্পর্ক নয়, বিগত 30 বছরের উপর হবে আমার সন্দেশকালীর সঙ্গে সম্পর্ক। সেখানে আমি দেখেছি সন্দেশকালীর কি অবস্থা, কি পরিস্থিতির মধ্যে ওখানকার লোকরা বাস করছে। এক তো আপনারা জানেন এটা দ্বীপের মতো জায়গা, চারিদিকে জল। সোর্স অফ ইনকাম বলতে গেলে মৎস্য চাষ আর কৃষি কার্য করা, এছাড়া ওরকমভাবে কোনো ফ্যাক্টরি কলকারখানা কিছুই ওখানে নেই। সেইখানকার লোককে যদি অগ্রগতি করতে হয়, দুটো জিনিস খুব ভালোভাবে দরকার, যেটা সরকার বিগত 75 বছর, কেন্দ্র হোক রাজ্য হোক, আমি কাউকে বলছি, সবাইকে বলছি, তারা কিন্তু সেটাকে ভালো করবার সচেষ্ট করেনি। একটা হচ্ছে শিক্ষা ব্যবস্থাকে ভালো অবস্থায় আনা, স্বাস্থ্য অবস্থাকে ভালোভাবে আনা এবং কর্ম রুজি রোজগারের ব্যবস্থা করা। এই তিনটেকে ভালোভাবে সঠিকভাবে পরিচালনা করতে পারেনি কোনো সরকারই, বিগত দিনের সরকারও, আজকের দিনও সরকারও। আমি জানি না ভবিষ্যৎ কি হবে। যেটা আমার ব্যক্তিগত উপলব্ধি হয়েছে, মানুষের ফ্রাস্ট্রেশন যখন মানুষের দেওয়ালে পিঠ থেকে যায়, তখন মানুষকে বলতে লাগে না, মানুষ এমনি প্রতিরোধ করবার চেষ্টা করে। সেই প্রতিরোধই কিন্তু আজকে গড়ে তুলেছে ওখানে। আপনি যেমনটা আপনার বক্তব্যে বললেন যে একদল থেকে অন্য দলে যোগদান করাটা পশ্চিমবঙ্গের কালচার ছিল না, কিন্তু এখন আমরা যেমনটা দেখছি যে লোকসভা ভোটের প্রাক্কালে তৃণমূলের একজন হেভিওয়েট নেতা তাপস রায়, বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়, তিনি বিজেপিতে যোগদান করলেন। যে রাজনৈতিক সচেতন বা রাজনৈতিক জ্ঞান নেই তা নয়, প্রত্যেকেরই জ্ঞান আছে, বা কেউ নিরপেক্ষ নয়, প্রত্যেকেই কোনো না কোনো পক্ষের, সেটা বিচারপতি হোক বিচারপতি নাই হোক। এই অবস্থায় যখন বিচারপতিকে ভোট দিতে হয়, তার মানে নিশ্চয়ই সে কোনো দলের সে সম্মতি তার প্রকাশ আছে, তার কাকে করে সাপোর্ট করে। তো এই অবস্থায় আমি যা দেখেছি, তাতে আমার ব্যক্তিগত অভিজ্ঞতা মনে হয় ভালোভাবে প্রত্যেকটা লোককে যদি নিউ জেনারেশন যদি এগিয়ে না আসে, খুব ভালো অবস্থা কিন্তু আমাদের নয়। অর্থনৈতিক অবস্থা আমরা খুবই ভালো অবস্থায় নেই, বিশেষ করে আমি পশ্চিমবঙ্গের ক্ষেত্রে বলছি। বেকারি তো দিনকে দিন বেড়ে চলেছে, কোথায় গিয়ে দাঁড়াচ্ছে কেউ জানে না, এইটা একটা অবস্থা। কর্মসংস্থানের অবস্থা নেই বলেই বেকারত্ব বাড়ছে।
কর্মসংস্থানের কোনো পরিবেশ নেই যে ফরেন ইনভেস্টমেন্ট বা কোনো বিজনেসে সেখানে ইনভেস্ট করবে সেই অবস্থায় আসা। আমি তো এই অবস্থা যদি সরকার চলতে থাকে, এখানে সেই যদি চলে, আমি তো আগামী 100 বছরের ভবিষ্যৎ আমি পশ্চিমবঙ্গে কিছু দেখতে পাচ্ছি না। জনগণের উচিত এবং আমাদের মতো সমাজবাদী চিন্তাধারার লোকদের উচিত যে পাবলিককে বোঝানোর চেষ্টা করা। আমি তো মনে করি যথেষ্টই পাবলিক বোঝে, কেউ বোঝে না এমন নয়, কিন্তু তাদেরকে আরো ভালোভাবে পয়েন্ট ওয়াইজ বোঝানো যে আপনারা যে কাজগুলো করছেন বা যেইভাবে আপনারা প্রভাবিত হয়ে করছেন কাজগুলো, সেই কাজগুলো ঠিক কাজ হচ্ছে না। এবং আমার পজিশন আজকে আমি একটা কোনো কোম্পানির বিগ পজিশনে আছি বা একটা জাজ আছি বা একটা বড় কোম্পানিতেই করি পাওয়ার জন্য, একটা এমএলএ বা এমপি হওয়ার জন্য। সবাই তো একটা কিছু পাওয়ার জন্য আসা যাচ্ছে, কিন্তু সমাজে আমি আমার চোখে দেখা এরকম 10 থেকে 15% লোক আছে মিনিমাম, আছে বলে সংসারটা এখনো টিকে আছে, যারা কিছু চাইছে না। তারা চাইছে সমাজটা ঠিকভাবে চলুক, কিন্তু জনগণ বুঝতে পারছে কি পারছে না সেই সম্বন্ধে আমার ধারণা নেই। কারণ কি শুধু পশ্চিমবঙ্গ দিয়ে তো বিচার করলে হবে না, সারা দেশটাও বিচার করতে হবে, কারণ দেশের রাজনীতিটা কি হবে। পশ্চিমবঙ্গ ক্ষেত্রে যতখানি আমি বুঝতে পেরেছি, এখানে মানুষকে আরো খুব ভালোভাবে বিচারটা করতে হবে, না হলে কিন্তু ভবিষ্যতে কিন্তু অন্ধকারময় জীবন কিন্তু চলে আসবে। যেমন আফ্রিকার কান্ট্রিগুলোতে যেরকম অবস্থা হয়েছে, আমার ব্যক্তিগত আমি দেখেছি, ঠিক সেই অবস্থার দিকে কিন্তু আস্তে আস্তে এই পশ্চিমবঙ্গ কিন্তু এগিয়ে যাচ্ছে। আজকের জয়প্রকাশ জনতা দলের রাজ্য কমিটির সভা এখানে অনুষ্ঠিত হলো। তো এখানে যে মূল বিষয়টা আলোচনা ছিল যে আমরা সমাজের বিশিষ্ট জনদের, যেমন লোকসেবক সংঘের সুশীল মাহাতো থেকে আরম্ভ করে বিভিন্ন বিশিষ্ট জনদের, আমরা দেবরাজ মাহাতো ছিলেন, তাদের আমরা সম্বর্ধিত করলাম। তার সঙ্গে সঙ্গে আমরা 15টা লোকসভা কেন্দ্রে আমরা লড়ব এরকম একটা সিদ্ধান্ত আগেই নিয়েছিলেন রাজ্য কমিটি। আমরা রাষ্ট্রীয় স্তর থেকে আমি অশোক দাস রাষ্ট্রীয় সাধারণ সম্পাদক এবং সহসভাপতি রাষ্ট্রীয় স্তরের ডক্টর দেদানি এসকে জৈন তিনি এসছেন, আমরা অবজারভার হিসেবে ছিলাম। সেখানে এই 15টা সিটের মধ্যে যে লড়াই হবে সেখানে একটা প্রার্থী কৃষ্ণপ্রসাদ সেনের নেতৃত্বে ঠিক হয়েছে এবং অন্য রাজ্য সম্পাদক মণ্ডলী ঠিক করেছে যে হুগলি লোকসভা কেন্দ্রে গোপালজি পাণ্ডেকে তারা প্রতিদ্বন্দ্বিতা করার জন্য তারা অনুমোদন দিয়েছেন। এবং আর সঙ্গে সঙ্গে 14টা কেন্দ্র যেটা হবে তার জন্য 11 জনের একটা স্টিয়ারিং কমিটি তৈরি হয়েছে। সেখানে কৃষ্ণপ্রসাদ সেন আছেন, উত্তম নন্দী আছেন এবং অন্য সাথীবৃন্দ আছেন। এখানে আমাদের আসাদ আলী খন্দকার রাজ্য কমিটির আছেন, এখানে মানিক দাস রাজ্য কমিটির আছেন, এখানে চিন্ময় ঘোষ নদিয়া জেলা সভাপতি আছেন, সকলে আছেন। সিদ্ধান্ত আরও বলতে চাই যে গণতান্ত্রিক সমাজবাদী চিন্তা এবং ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনের যে ইতিহাস, বাংলার গৌরবময় ইতিহাস, যেটা জাতীয়তাবাদের ইতিহাস, যেমন এক সময়ে যে এই যে হলে আমরা আজকের করলাম সেই ভারত সভা হল, সেটার নাম কোনো বাংলা সভা নয়। আমরা চিরকাল জাতীয়তাবাদী। স্বামী বিবেকানন্দ সারা বিশ্বে যে শান্তির বাণী ছড়িয়েছেন, অজ্ঞমুচি মেথর চণ্ডাল ভারতবাসী দরিদ্র ভারতবাসীকে একত্রিত করার স্বপ্ন নিয়েছেন, আমরা তাদের অনুগামী। সেই হিসাবে নেতাজি সুভাষচন্দ্র, জয়প্রকাশ নারায়ণ, রাম মনোহর লোহিয়া, প্রফুল্লচন্দ্র সেন, আভা মাইতি, সমর গুহ থেকে আরম্ভ করে ডক্টর প্রতাপচন্দ্র এদের সুশীল ধারা, এদের পদাঙ্ক অনুসরণ করে আমরা চলবো, এই সিদ্ধান্ত আমরা নিয়েছি। শুধু ভোটের রাজনীতি নয়, আগামী দিনে যে ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনের ইতিহাসকে যেভাবে মানে ঢেকে রাখা হয়েছে, গ্রহণ লাগানো হয়েছে, সেটাকে উদ্ঘাটিত করা এবং বাংলা ভাষা, বাংলা সাহিত্য, বাংলা দর্শন শুধু যে কলকাতা মুষ্টিমেয় কয়েকজন মানুষের হাতে দিয়েই প্রতিফলিত হয়েছে তা নয়। যেমন এখানে সুশীল মাহাতো এসেছিলেন, তারা যেমন ভজহরি মাহাতো সেখানের স্বাধীনতার পরে এমপি হয়েছিলেন লোকসভা সংঘ থেকে, তারা বাংলা ভাষা, বাংলা সাহিত্য, বাংলা দর্শন এবং বাঙালি জাতির জন্য বিহারের কারাগারে জেল পর্যন্ত কেটেছেন। তাদের কোনো উল্লেখ নেই ইতিহাসে, সেইটা আমরা নতুন করে একটা ইতিহাসের নবজাগরণ ঘটাবার জন্য জয়প্রকাশ জনতা দল আমরা এই ভারত সভা হল থেকে সিদ্ধান্ত নিলাম। না, আমি আগেই বললাম আমরা না এনডিএর সঙ্গে আছি না ইন্ডিয়া জোটের সঙ্গে আছি। দুটো জোটের কোনো জোটের সঙ্গে আমরা নেই, সম্পূর্ণ আলাদাভাবে। কিছু ছোট ছোট দল আমাদের সঙ্গে যোগাযোগ করছেন, সেই দলের সঙ্গে একজোট হয়ে আমরা করবো এরকম একটা সিদ্ধান্ত নিয়েছি। তবে আমরা এককভাবেই করবো। দেখুন, মোটামুটি সেগুলো ধরুন জঙ্গিপুর আছে, বীরভূম আছে, পুরুলিয়া আছে, এরকম সব আছে। সেটাও আরও ওই 11 জনের যে কমিটি আছে তারা মানে শর্ট আউট করে কিছুদিনের মধ্যে আপনাদের জানিয়ে দেবেন। নিশ্চয়ই, এইটাই তো আমি বললাম যে
দেখুন আমি আমার বক্তব্য রেখেছি যে কেউ দুজনেই ধর্ম নিয়ে রাখছে, এখানে যে বিরোধী দলে আছে যে সরকারি পক্ষে আছে দুজনেই ধর্ম নিয়ে আর রাজনীতি করছেন। আমি কোন ধর্ম আমি বলতে চাই না, কিন্তু আমরা একথা বলতে চাই জয়প্রকাশ জনতা দল যেমন লোহিয়াজি রামের মেলা দিতেন, আমরা ধর্মের বাইরে নই, কিন্তু সনাতন ধর্ম সনাতন সংস্কৃতি হিন্দু সংস্কৃতি ভাবে যেভাবে বলা হচ্ছে তা নয়, ভারতীয় সংস্কৃতি ভারতীয় দর্শন ভারতীয় সাহিত্য এবং সনাতন ভারতীয় দর্শন আমরা তাতে বিশ্বাস করি। আমরা স্বামী বিবেকানন্দকে বিশ্বাস করি, দয়ানন্দ সরস্বতীকে বিশ্বাস করি এবং অরবিন্দকে বিশ্বাস করি, শ্রী চৈতন্য মহাপ্রভুকে বিশ্বাস করি। তার যে ত্যাগের বাণী তার যে অহিংসার বাণী আমরা সেইটাকে বিশ্বাস করি, আমরা হিংসায় বিশ্বাস করি না। সেইটার জায়গা থেকে ধর্মের বন্ধন নিশ্চয়ই থাকবে। তার মধ্য থেকেও যেমন বিপিন চন্দ্র পাল লালা লাজপত রায় বালগঙ্গাধর তিলক যে ভারতবর্ষে একটা জাতীয়তাবাদের স্ফুরণ তৈরি করেছিলেন, আমরা সেই যে জাতীয়তাবাদের স্ফুরণটা আজকে নিঃশেষিত হয়ে গেছে। আজকের যে জাতীয়তাবাদ আর সেদিনের সেই জাতীয়তাবাদ এক নয়। এই ধর্মের মিশ্রণের সঙ্গে সনাতন ভারতবর্ষের সঙ্গে সনাতন সংস্কৃতির সঙ্গে এই জাতীয়তাবাদের সংমিশ্রণ ঘটিয়ে জয়প্রকাশ জনতা দল একটা দুর্নীতিমুক্ত স্বচ্ছ প্রশাসন আইনের শাসন দেবে এবং সমতামূলক উন্নয়ন দেবে, সমস্ত মানুষের ভেদাভেদ দূর করে সমস্ত জাতি ধর্ম নির্বিশেষে সকলকে এক করে চলার চেষ্টা করবে। এইটাই আমাদের একটা আদর্শ নিয়ে জনগণের কাছে আমরা যাব, জনগণের আশীর্বাদ নিশ্চয়ই পাবো আমরা। হ্যাঁ 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 দেখুন এই কৃষক আন্দোলনের সঙ্গে যদি বলেন আরো অনেক সময় লাগবে, তবু আমি সংক্ষেপে বলবো কৃষক আন্দোলনটা আজকে দিল্লিতে যেভাবে হচ্ছে ওইভাবে আমরা বিশ্লেষণ করি না। আমরা বিশ্লেষণ করি দিল্লিতে যে কৃষক আন্দোলনটা হচ্ছে সেটা হচ্ছে বড় বড় ট্রাক্টরের মালিক, বড় বড় ভূসম্পত্তির মালিক, তারা ফার্মের মালিক, তারা বহু অর্থ সম্পদের মালিক, কিন্তু প্রকৃত তারাও কৃষক। কিন্তু প্রকৃত যে বাংলার কৃষক, উড়িষ্যার কৃষক, আসামের কৃষক, ঝাড়খণ্ডের কৃষক, ত্রিপুরার কৃষক, এই সমস্ত বিহারের কৃষক, তারা 2 বিঘে 1.5 বিঘে 3 বিঘে 4 বিঘে বড় জোর 5 বিঘে 7 বিঘে জমির মালিক। তাদের যে সমস্যা সেই সমস্যা নিয়ে না কেন্দ্রের মোদী সরকার না পশ্চিমবঙ্গ বা বিহার বা মানে এই পূর্ব ভারতের যত রাজ্য আছে তারা সেভাবে চিন্তিত নয়। আমরা সেই দিকটা এমএসপি হচ্ছে এমএসপি মিনিমাম সাপোর্ট প্রাইস নির্ধারিত হলো, আর এমএসপির 95% টাকা উত্তরপ্রদেশ হারিয়ানা পাঞ্জাব নিয়ে চলে গেল। বাংলা থেকে আরম্ভ করে আসাম উড়িষ্যা থেকে আরম্ভ করে ঝাড়খণ্ড বিহার তারা কিছুই পেল না। এই যে বৈষম্যমূলক কেন্দ্র এবং রাজ্যগুলো উদাসীন এবং কেন্দ্র উদাসীন, এর বিরুদ্ধে আমরা আন্দোলন সংগঠিত করব। সন্দেশখালীর জঘন্য ঘটনা, এইটাই তো বলছি, দলতান্ত্রিক শাসন ব্যবস্থা যতক্ষণ উৎপাটিত না হবে গণতান্ত্রিক ব্যবস্থা কায়েম করা যাবে না। আইনের শাসন লাগু করতে হবে এবং গণতান্ত্রিক শাসন ব্যবস্থা লাগু করতে হবে। এখানে দলতান্ত্রিক শাসন ব্যবস্থা চলছে, এই দলতান্ত্রিক শাসন ব্যবস্থার বিরুদ্ধে জয়প্রকাশ জনতা দল আন্দোলন করে যাবে। হিংসামুক্ত মদমুক্ত বাংলা তৈরি করবে, উন্নয়ন সমতামূলক হবে এবং আইনের শাসন লাগু হবে, দলতন্ত্রমুক্ত প্রশাসন হবে, এই আমাদের কাম্য। দেখুন রাষ্ট্রপতি শাসনের জন্য দাবি হলো, আমাকে অনেক চ্যানেলে প্রশ্ন করেছেন যে ধরনের জঘন্য ঘটনা ঘটছে এর জন্য আমি বলবো প্রকারান্তরে কেন্দ্রের যে মোদী সরকার সেও দায়ী আছেন, তিনি উদাসীন হয়ে আছেন, দেখছেন না। আমার কথা হচ্ছে যে ব্যক্তি অপরাধ করেছেন সেই অপরাধী ব্যক্তিকে যদি অ্যাসেম্বলির মধ্যে দাঁড়িয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী তার হয়ে কথা বলতে যান, যাকে ইডি সেখানে অ্যারেস্ট করতে গেছে তার লোকজন সেখানে ঘেরাও করে ইডিকে পেটাই করে দিয়েছে, এই যে ব্যবস্থা এই ব্যবস্থা মোটেই গণতান্ত্রিক ব্যবস্থায় কাম্য নয়। আমার বিরুদ্ধে যদি কোনো অভিযোগ থাকে নিশ্চয়ই আমাকে আইনের আশ্রয় নিয়ে আমাকে তার ব্যবস্থা করতে হবে, আইনের মাধ্যমেই লড়াই করতে হবে। কিন্তু সেই ব্যবস্থাটা সেখানে প্রথম দিকে হয়নি, এখন যদিও বা হচ্ছে সুপ্রিম কোর্ট এবং হাইকোর্টের নির্দেশে সেটা হচ্ছে, কিন্তু এটা প্রথম থেকে হওয়া উচিত ছিল। এই জন্যে এটা কেন্দ্র এবং রাজ্য দুই সরকারই দায়ী। এই জন্যে যদি বলেন রাষ্ট্রপতি শাসন, আমি আগে রাষ্ট্রপতি শাসনের পক্ষে ছিলাম, কিন্তু এখন যে ঘটনা দেখছি কেন্দ্রের যে মোদী সরকার এবং রাজ্যের যে মমতা ব্যানার্জির যে ধরনের শাসন ব্যবস্থা কায়েম করেছেন, এ দুজনেই অপরাধী এই সন্দেশখালীর ঘটনার জন্য। এতদিন কেন তারা উদাসীন ছিলেন? তারা কি জানতেন না তাদের কি গোয়েন্দা দপ্তর নেই? কেন্দ্রীয় গোয়েন্দা দপ্তর আছে, রাজ্যের গোয়েন্দা দপ্তর আছে, রাষ্ট্রপতি আছে, রাজ্যপাল আছে, সকলের কাছ থেকে। আরে তারা যদি এতই অপারগ হন 356 জারি করা যাবে না। রাষ্ট্রপতির হাতে যদি সেই ক্ষমতাটাও না থাকে তাহলে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি হাইকোর্টের প্রধান বিচারপতির কাছে ছেড়ে দিন না, তারা বিচার করে দেবে যে সন্দেশখালী কিভাবে আইনের শাসন লাগু করতে হবে। আমি এইটা মনে করি।